আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দেব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ। ইউক্রেনকে যে সতর্ক বার্তা দিলেন সাবেক রুশ প্রেসিডেন্ট। এরপর জানিয়ে দেব মুসলমানদের প্রথম কিবলা ধ্বংস করা ইসরায়েলের অন্যতম টার্গেট। আজ 21শে আগস্ট বিশ্ব মসজিদ দিবস। এদিকে ইরানের সাফল্য এখন কাজে লাগাতে চায় বৃহৎ সামরিক শক্তিগুলো, বলছে তেহরান। এরপর জানিয়ে দিবে ইউক্রেনে যে কারণে তোপের মুখে পড়েছেন ভারতীয় শিক্ষার্থীরা। আরো জানিয়ে দেব ফের কারাগারে রাম রহিম। সর্বশেষ জানিয়ে দেব ইউক্রেনের ড্রোনে মস্কোর বিমানবন্দরে ফ্লাইট চলাচল ব্যাহত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ইউক্রেনকে যে সতর্ক বার্তা দিলেন সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেছেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ হতে কয়েক দশক লেগে যেতে পারে, কারণ এটি মস্কোর জন্য অস্তিত্বের লড়াই। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে মেদভেদেভ এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। আরটির এক প্রতিবেদনে বলা হয় মেদভেদেভ বর্তমানে রাশিয়ান সিকিউরিটি কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি মনে করেন ইউক্রেন রাষ্ট্রকে পুরোপুরি ভেঙে দিতে হবে। এই রাষ্ট্র একটি সন্ত্রাসী সত্তা, এই আবর্জনা যেন আবার ফিরে আসতে না পারে। এই প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে মেদভেদেভ লিখেছেন, এটি করতে যদি কয়েক বছর কিংবা কয়েক দশকও লেগে যায় তবে তাই হোক, আমাদের আর উপায় নেই। আমরা যদি তাদের শত্রুতাপূর্ণ রাজনৈতিক শাসন ব্যবস্থাকে ধ্বংস করে না দিই তাহলে পশ্চিমারা এক হয়ে রাশিয়াকে টুকরা টুকরা করে ফেলবে, আর তা আমাদের সর্বনাশ ডেকে আনবে, যা কারোরই কাম্য নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, তাদের জন্য পশ্চিমা বিশ্ব এটি এক অচেনা যুদ্ধ। যারা মারা যাচ্ছেন তারা তাদের কাছে অচেনা, যারা মারা যাচ্ছেন তাদের প্রতি পশ্চিমাদের কোনো সহানুভূতি নেই। সুতরাং তারা কখনো নিজেদের স্বার্থের বাইরে গিয়ে কিছু করবে না। ইউক্রেনকে সতর্ক করে মেদভেদেভ বলেছেন, পশ্চিমা দেশগুলো যেভাবে একজোট হয়ে ইউক্রেনকে সহযোগিতা করছে তা চিরদিন থাকবে না। নিজেদের স্বার্থে আঘাত লাগলে তারা সরে পড়বে। আজ 21শে আগস্ট বিশ্ব মসজিদ দিবস। মুসলমানদের প্রথম কিবলা ধ্বংস করা ইসরায়েলের অন্যতম টার্গেট। আজ 21শে আগস্ট বিশ্ব মসজিদ দিবস। দিনটিকে মসজিদ দিবস হিসেবে নামকরণ করার কারণ হলো মুসলমানদের প্রথম কিবলা আল আকসা মসজিদে 56 বছর আগে ঘটে যাওয়া ঘটনা। 1969 সালের 21শে আগস্ট সকাল 7টায় ডেনিস মাইকেল উইলিয়াম রোহান নামে এক চরমপন্থী ইহুদিবাদী আল আকসা মসজিদে আগুন ধরিয়ে দিয়েছিল। ইহুদিবাদী ইসরায়েলের তৎকালীন সরকারের মদদে সুপরিকল্পিত পদক্ষেপের ভিত্তিতে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটানো হয়। ওই নেক্কারজনক অভিযানে মসজিদের 1500 বর্গমিটার পুড়ে যায়। ওই অপরাধমূলক কর্মকাণ্ডে ওমর মসজিদ, জাকারিয়া মেহরাব, আরবাইন, মাকাম মসজিদের 3টি বারান্দা সহ ফাউন্ডেশন এবং খিলান এবং আল আকসা গম্বুজের খিলান এবং মূল মসজিদের গম্বুজ যে প্রধান পিলারগুলোর উপর স্থাপিত ছিল সবগুলোতে আগুন ধরে যায়। ওই আগুনে মসজিদের ছাদও ধসে পড়েছিল। স্বাভাবিকভাবেই মসজিদের অভ্যন্তরীণ সাজসজ্জা ধ্বংস হয়ে যায়। সেই সাথে মসজিদের ভেতরের কাঠের গম্বুজের কিছু অংশ, মেহরাব, কিবলার দেওয়াল, মসজিদের ভেতরে ব্যবহৃত মার্বেল, পাথর, প্লাস্টার এবং রঙিন কাচের তৈরি জানালা, কার্পেট, মেহরাবের উপর টালি ও গিল্ড করা নকশায় সূরা স্টার কারুকাজ ইত্যাদি সবকিছু নষ্ট হয়ে যায়। আগুন নিয়ন্ত্রণে আনার পর ইহুদিবাদী সরকার আল আকসা মসজিদে অগ্নিকাণ্ডের ঘটনার জন্য একজন অস্ট্রেলিয়ান পর্যটককে দায়ী করে। ওই পর্যটককে গ্রেপ্তার করে তেল আবিবে একটি সাজানো আদালত বসিয়ে ওই অস্ট্রেলিয়ান ইহুদিবাদীকে মানসিকভাবে অসুস্থ ঘোষণা করে ছেড়ে দেওয়া হয়। 1967 সালের 6 দিনের যুদ্ধে ফিলিস্তিন দখল করার সময় বাইতুল মোকাদ্দাসের পূর্ব অংশগুলিও দখল করেছিল। তখন থেকেই ইহুদিবাদীরা আল আকসা মসজিদ তিলে তিলে ধ্বংস করার চেষ্টা করে এসেছে। আল আকসা মসজিদ ধ্বংস করার উদ্দেশ্য হলো মসজিদের জায়গায় একটি হাইকাল মন্দির নির্মাণ করা। হাইকাল বলা হয় হযরত সুলাইমান আলাইহিস সালাম কর্তৃক নির্মিত মসজিদ। এখনো চরম
ইরানের সাফল্য এখন কাজে লাগাতে চায় বৃহৎ সামরিক শক্তিগুলো, বলছে তেহরান। ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাকিরি বলেছেন, বিশ্বের বৃহৎ সামরিক শক্তিগুলো এখন ইরানের অর্জিত সাফল্যগুলো কাজে লাগাতে চায়। তিনি প্রতিরক্ষা শিল্প দিবসকে সামনে রেখে এক বার্তায় একথা বলেছেন। মঙ্গলবার ইরানে এই দিবসটি পালিত হবে, খবর পার্স টুডের। জেনারেল বাকিরি বলেন, বর্তমানে গোটা বিশ্বই স্বীকার করেছে ইরানের প্রতিরক্ষা শক্তি স্থল, সাগর, আকাশ, মহাকাশ, ক্ষেপণাস্ত্র, ড্রোন, সাইবার ও কৃত্রিম বুদ্ধিমত্তা বা আইএ সহ নানা ক্ষেত্রে ব্যাপক উন্নতি সাধন করেছে। আর এই উন্নতি রিভার্স ইঞ্জিনিয়ারিং ও সিমুলেশনের ওপর নির্ভরশীল নয়, বরং ইরানিদের উদ্ভাবনী শক্তি এসব সাফল্য এনে দিয়েছে। তিনি আরো বলেন, প্রতিরক্ষা শিল্প খাতে যে বিপ্লব ঘটে গেছে তা ক্রমেই সর্বোচ্চ শিখরের দিকে যাচ্ছে এবং সর্বাধুনিক প্রযুক্তির ওপর ভর করেই এই অগ্রযাত্রা অব্যাহত রাখা হয়েছে। ইরানের এই সিনিয়র জেনারেল বলেন, শত্রুদের নানা ষড়যন্ত্র ও নিষেধাজ্ঞা সত্ত্বেও প্রতিরক্ষা শিল্পের সব ক্ষেত্রে সাফল্য এসেছে। ইউক্রেনে যে কারণে তোপের মুখে পড়েছেন ভারতীয় শিক্ষার্থীরা। ইউক্রেনের রাশিয়ার হামলা চলছেই। গত বছরের 24শে ফেব্রুয়ারি এই হামলা শুরু করে রুশ বাহিনী। এরই মধ্যে বেশ কয়েকটি অঞ্চল দখল করে নিয়েছে রাশিয়া। তবে প্রাণপণ লড়াই করে চলছে ইউক্রেন বাহিনীও। যুদ্ধের কারণে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা রাশিয়ার ওপর অসংখ্য নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর মধ্যে রুশ তেল আমদানির উপর নিষেধাজ্ঞা অন্যতম। তবে এই নিষেধাজ্ঞা পাশ কাটিয়ে রাশিয়া থেকে ছাড়ে তেল কিনছে ভারত। পরে অবশ্য বাধ্য হয়ে ভারতকে নিষেধাজ্ঞার আওতামুক্ত রাখে আমেরিকা। এদিকে ভারতীয় শিক্ষার্থীদের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে ইউক্রেনে। ইউক্রেনবাসীর রোষের মুখেও পড়তে হচ্ছে সেখানে অধ্যয়নরত ভারতীয় শিক্ষার্থীদের। নিজের দেশে ফিরে যাও। ইউক্রেনবাসীর কাছ থেকে প্রায় প্রতিদিনই এমন কথা শুনতে হচ্ছে তাদের। এমত অবস্থায় দেশটিতে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে ভারতীয় শিক্ষার্থীদের। সেখানে তাদের প্রতিনিয়ত তাড়া করে বেড়াচ্ছে আতঙ্ক। রাশিয়ার মিত্র দেশ ভারত। এই কারণেই দিন দিন ইউক্রেনে দুর্ভোগ বাড়ছে বলে দাবি করছেন ভারতীয় শিক্ষার্থীদের একাংশ। পড়াশোনা শেষ করতে অনেক ভারতীয় শিক্ষার্থী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে ফিরে যেতে বাধ্য হয়েছেন। তাদের একাংশের দাবি, ইউক্রেনের বহু নাগরিকই তাদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন। বিষয়টি নিয়ে এক শিক্ষার্থী বলেছেন, আমাদের দেশ ছেড়ে চলে যেতে বলেছেন স্থানীয়রা। গত 8 সপ্তাহ ধরে পরিস্থিতি ক্রমশ আরো খারাপ হচ্ছে। যুদ্ধের কারণে 2022 সালে ইউক্রেন থেকে প্রায় 18,000 শিক্ষার্থীকে সরিয়ে নেওয়া হয়। ওই শিক্ষার্থীরা আশা করেছিলেন ভারতীয় বা কোনো বিদেশি শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা শেষ করবেন, কিন্তু সেটা হয়নি বলে দাবি। চলতি বছরের জানুয়ারি মাস থেকে আরো 3,400 শিক্ষার্থী পড়াশোনা শেষ করতে ইউক্রেনে ফিরে গেছেন। মধ্যপ্রদেশের এক শিক্ষার্থীর কথায়, ন্যাশনাল মেডিকেল কাউন্সিলের নির্দেশিকা অনুযায়ী 2021 সালের ডিসেম্বরের পর যারা বিদেশে পড়াশোনা শুরু করেছেন তারা অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে স্থানান্তরিত হতে পারবেন না। সে কারণেই আমি এবং আমার মতো অনেক শিক্ষার্থী ইউক্রেনে ফিরতে বাধ্য হয়েছে। আরেক শিক্ষার্থী বলেন, ইউক্রেনের ফের কারাগারে রাম রহিম। পেরোলে 30 দিন মুক্ত থাকার পর ফের কারাগারে যেতে হলো ভারতের কথিত ধর্মগুরু গুরমিত রাম রহিম সিংকে। হরিয়ানা পুলিশ জানিয়েছে 20 আগস্ট সন্ধ্যার দিকে সোনারিয়া কারাগারে পাঠানো হয়েছে তাকে। গত মাসে পেরোলে মুক্তি পাওয়ার পর উত্তরপ্রদেশের বাগপথ জেলায় ডেরা সাচ্চা সৌদার একটি আশ্রমে গিয়েছিলেন তিনি। গত 15ই আগস্ট সেখানেই ভক্তদের সঙ্গে নিজের 56তম জন্মদিন পালন করেন তিনি। এর আগে গত জানুয়ারি মাসে 40 দিনের জন্য এবং অক্টোবর মাসে ওই একই সময়ের জন্য পেরোলে মুক্তি পেয়েছিলেন রাম রহিম। ডেরার ম্যানেজার রঞ্জিত সিংহে হত্যা এবং সিরসার আশ্রমে 2 নারী শিষ্যকে ধর্ষণের অভিযোগে ডেরা প্রধানকে দোষী সাব্যস্ত করে 20 বছর কারাদণ্ডের রায় দেয় আদালত। সে কারণেই সাজা ভোগ করেছেন তিনি। রহিমের বারবার পেরোলে বেরিয়ে আসার বিষয়ে সোচ্চার হয়েছে বেশ কয়েকটি সংগঠনও। তবে হরিয়ানা, পাঞ্জাব, উত্তরপ্রদেশ এবং রাজস্থানে সিরসা এলাকায় রাম রহিমের ডেরার প্রচুর ভক্ত থাকার কারণে তিনি রাজনৈতিক দলগুলোরও অনুগ্রহ পাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। ইউক্রেনের ড্রোনে মস্কোর বিমানবন্দরে ফ্লাইট চলাচল ব্যাহত। রাশিয়ার রাজধানী মস্কোতে আবারও ড্রোন হামলা চেষ্টা হয়েছে। মস্কো অঞ্চলে ইউক্রেনীয় ড্রোন